গুড মর্নিং বন্ধুরা। আজ আমি তোমাদের আসন্ন আরআরবি এনটিপিসি ও গ্রুপ ডি পরীক্ষায় অঙ্কের যেরকম প্রশ্ন আসার কথা সেরকম 15টি প্রশ্নের একটা সেট করাবো। তো চলো শুরু করি। প্রথম অঙ্ক বলেছে এক টুকরো কাপড়ের দাম 35 টাকা। যদি টুকরোটি 4 মিটার বেশি লম্বা হতো এবং প্রতি মিটারের দাম 1 টাকা কম হতো তাহলে কাপড়টির দাম অপরিবর্তিত থাকবে। কাপড়ের টুকরোটি কত লম্বা ছিল? তাহলে ধরে নিই কাপড়ের টুকরোটি এক্স মিটার লম্বা ছিল। তাহলে এক্স মিটার কাপড়ের দাম ছিল 35 টাকা। তাহলে 1 মিটার কাপড়ের দাম কত হবে? 35/x টাকা। ঠিক আছে, এইবার কি বলেছে, টুকরোটি যদি আরও 4 মিটার বেশি লম্বা হতো। টুকরোটি যদি 4 মিটার বেশি লম্বা হতো তাহলে কত হতো? আগে ছিল এক্স, আরও 4 মিটার লম্বা, তাহলে x+4। এবং প্রতি মিটারের দাম যদি 1 টাকা করে কম হতো, প্রতি মিটারের দাম কত ছিল? 35/x। তাহলে এর থেকে যদি 1 টাকা কম হতো -1, তাহলে বলছে কাপড়টির দাম অপরিবর্তিত থাকলো। তাহলে এখন কাপড়টির প্রতি মিটারের দাম হচ্ছে 35/x -1, আর কত মিটার কাপড় কিনেছো? x+4। তাহলে কাপড়টির দাম হবে x+4 × 35/x -1, মানে মিটার আর দাম গুণ করে দিয়েছি। তাহলে এটা অপরিবর্তিত থাকবে, মানে 35 টাকায় থাকবে। তাহলে বলেছে কাপড়টি কত মিটার লম্বা ছিল, তার মানে এক্সের মান বার করতে হবে। তাহলে এটা সমাধান করে দিই। তাহলে সমাধান করব x+4, এটা হচ্ছে 35 - x/x। তাহলে এবার বজ্রগুণন হলে 35x = এদিকে এটা গুণ করে দিই। তাহলে 35x - x² + 140 - 4x। তাহলে দেখো 35x কেটে গেল। সবগুলোকে যদি আমরা বাপাশে নিয়ে আসি তাহলে x² + 4x - 140 = 0। তাহলে এটাকে যদি একটা মিডল টার্ম এসছে, এটাকে যদি সমাধান করি, সমাধান কত আসবে? সমাধান আসবে হচ্ছে x + 14 আর x - 10 = 0। তাহলে x = -14 আর 10। দেখো কাপড়ের লম্বা কখনো নেগেটিভ হয় না, তাহলে -14টা হবে না। তাহলে কাপড়টি 10 মিটার লম্বা ছিল। উত্তর 1। বলেছে একটি টেবিল 10% লাভে বিক্রি করেছিলেন। যদি এর ক্রয়মূল্য 5% কম হয় এবং এটি 7 টাকা অধিক মূল্যে বিক্রি হয় তবে তার 20% লাভ হতো। টেবিলের ক্রয়মূল্য কত? তাহলে ধরি টেবিলের ক্রয়মূল্য 100 টাকা। ঠিক আছে, তাহলে 10% লাভে বিক্রি করেছেন, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 110 টাকা। ঠিক আছে, এইবার যদি ক্রয়মূল্য 5% কম হতো, তাহলে ক্রয়মূল্য যদি 5% কম হতো তাহলে ক্রয়মূল্য কত হতো? 100 থেকে 5% কম হলে 95 টাকা। এবং এটা যদি 20% লাভে বিক্রি করতেন তাহলে বিক্রয় মূল্য কত হতো? না 95 × 120/100, 0 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 5 × 9 = 95। তাহলে 6 × 9 = 114 টাকা। তাহলে দেখো বিক্রয় মূল্যের ফারাক এখানে কত আসছে? না বিক্রয় মূল্যের ফারাক 114 - 110, 4 টাকা। তাহলে 4 টাকায় ইকুইভ্যালেন্ট হচ্ছে 7 টাকা। কারণ এই যে এটা 7 টাকা অধিক মূল্যে বিক্রি করতো, এটার থেকে এটা 7 টাকা বেশির দাম। তাহলে বলছে কি টেবিলের ক্রয়মূল্য কত? ক্রয়মূল্য কত ধরেছিলাম? 100 টাকা। তাহলে 100 টাকা ইকুইভ্যালেন্ট কত হবে? 7/4 × 100। তাহলে 4 × 25 = 100, 7 × 25 = 175 টাকা। উত্তর 1। একটি নির্দিষ্ট হারে কিছু টাকা 2 বছরের জন্য সরল সুদে বিনিয়োগ করলে সুদের পরিমাণ হয় 1200 টাকা। 2 বছরের জন্য একই সুদের হারে বিনিয়োগ করলে একই অর্থে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ হয় 1290 টাকা। আসলের পরিমাণ কত? দেখো এই 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, এর যে পার্থক্যটা হয় কেন হয় আমরা দেখি। ধরো এটা সিম্পল ইন্টারেস্ট, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে ফার্স্ট ইয়ার দেখো 2 বছরের সরল সুদ হয়েছে 1200 টাকা। তাহলে 1 বছরের সরল সুদ কত? 600 টাকা। তাহলে সিম্পল ইন্টারেস্টে প্রথম বছরও সরল সুদ পাবে 600 টাকা এবং দ্বিতীয় বছরও সুদ পাবে 600 টাকা, যে কারণে 2 বছরে সিম্পল ইন্টারেস্ট হয়েছে 1200 টাকা।
ঠিক আছে, এটা যদি 3 বছর রাখতো তাহলে আরও 600 টাকা যোগ হয়ে 1800 টাকা হতো। সিম্পল ইন্টারেস্টের সুদটা এইভাবে হয়। আর কম্পাউন্ড ইন্টারেস্টে কী হয়, কম্পাউন্ড ইন্টারেস্টে আসল যাই থাক তার 1 বছরের সুদ হয়েছে 600 টাকা। এবার দ্বিতীয় বছর ওই আসলের জন্য সুদ 600 টাকাই পাবে, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টই কয় এই প্রথম বছর সুদের ওপর সে একটা সুদ পাবে, এবং সেটা কত হয়েছে, সেটা হয়েছে যেহেতু সরল সুদ আর কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য 90 টাকা, এই 90 টাকাই হয়েছে, সে কারণে কম্পাউন্ড ইন্টারেস্ট হয়েছে 1290 টাকা। তাহলে কি বোঝা যাচ্ছে যে প্রথম বছরে যে সুদ 600 টাকার 1 বছরে 90 টাকা সুদ পেয়েছে, 600 টাকার 1 বছরের সুদ 90 টাকা, 600 টাকার 1 বছরের সুদ যদি 90 টাকা হয় তাহলে সুদের হার কত? তাহলে আর ইজুগাল টু আমরা কি জানি, আর ইজুগাল টু আই ইন্টু 100, নিচে হচ্ছে পি ইন্টু টি। তাহলে আই কত, আই হচ্ছে এখানে 90 ইন্টু 100 বাই পি হচ্ছে 600 আর টাইম 1 বছর। তাহলে দুটো শূন্য কেটে গেল, 6 15 90, তাহলে সুদের হার হচ্ছে 15%। এইবার দেখো 1 বছরের সরল সুদ কত হয়েছিল, 600 টাকা, তাহলে 15% হারে 1 বছরের সরল সুদ কত হয়েছে, 600 টাকা। তাহলে আসল কত, তাহলে আসল পি সমান সমান কী হবে, পি সমান হবে আই ইন্টু 100 বাই টি ইন্টু আর। তাহলে আই কত, আই এখানে 600 টাকা ইন্টু 100 বাই টি টাইম 1 বছর, আর আর হচ্ছে 15%। তাহলে 4 15 60 40 4000 টাকা। তাহলে আসলের পরিমাণ হচ্ছে 4000 টাকা, উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 1 সেমি পুরু কাঠের তৈরি একটি আয়তঘনাকার বাক্সের বাইরের দিকের দৈর্ঘ্য 22 সেমি, প্রস্থ 17 সেমি এবং উচ্চতা 12 সেমি। এটি সিমেন্ট দিয়ে ভর্তি করা হলে বাক্সের সিমেন্টের আয়তন কত? দেখো বলেছে একটা আয়তঘনাকার বাক্সের বাইরের দিকের দৈর্ঘ্য, এটা সব খেয়াল করবে, বাইরে দিকের দৈর্ঘ্য কত, বাইরের দিকের দৈর্ঘ্য বলেছে তোমার 22 সেমি, প্রস্থ কত বলেছে 17 সেমি, আর উচ্চতা বলেছে 12 সেমি। ঠিক আছে, এইবার দেখো বলেছে কাঠটা 1 সেন্টিমিটার করে দুদিকে পুরু, তাহলে 1 সেন্টিমিটার করে দুদিকে পুরু হলো, ভেতর দিকের দৈর্ঘ্য কত হবে, ভেতরের দিকের দৈর্ঘ্য হবে 1 সেন্টিমিটার করে দুদিকে বাদ যাবে, তাহলে হবে হচ্ছে 22 মাইনাস 2 ইন্টু 1 মানে 20 সেমি। প্রস্থ হবে তাহলে 2 ইন্টু 1 আবার 17 থেকে 2 বাদ যাবে মানে হচ্ছে 15 সেমি, আর উচ্চতা হবে 12 থেকে 2 বাদ যাবে 10 সেমি। এবার হচ্ছে আয়তঘনাকার বাক্সের আয়তন, তাহলে ভেতরের দিকের আয়তন কত হবে, ভেতরের দিকের আয়তন হবে, আয়তনের ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তার মানে হচ্ছে 20 ইন্টু 15 ইন্টু 10, 15 দুগুণে 30, একটা শূন্য দুটো 3000 কিউবিক সেন্টিমিটার। তাহলে বাক্সের আয়তন যত হবে ততটাই সিমেন্ট ধরবে, তাহলে বাক্সের আয়তন 3000 কিউবিক সেন্টিমিটার, তাহলে সিমেন্টের আয়তন হবে 3000 কিউবিক সেন্টিমিটার, উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 5 এবং 10 পয়সার মুদ্রার 90টি মুদ্রা রয়েছে, সব মুদ্রার মূল্য 7 টাকা, 5 পয়সার মুদ্রা আছে, মানে 5 পয়সার মুদ্রার সংখ্যা বার করতে হবে। দেখো 90টি মুদ্রা আছে, তাহলে এখানে আমরা ধরে নিই যে 5 পয়সার মুদ্রা আছে এক্সটি, তাহলে 10 পয়সার মুদ্রা কটা থাকবে, 10 পয়সার মুদ্রা থাকবে 90 মাইনাস এক্সটি। দেখো এবার এক্সটি 5 পয়সা মুদ্রার মূল্য কত, দেখো 20টা 5 পয়সা দিলে 1 টাকা হয়, তাহলে এক্সটি 5 পয়সা দিয়ে কত টাকা হবে, এক্স বাই 20 টাকা। আর 90 মাইনাস এক্সটি 10 পয়সার মূল্য কত, না 90 মাইনাস এক্সটি 10 পয়সার মূল্য হবে, দেখো 10টা 10 পয়সা দিয়ে 1 টাকা হয়, তাহলে 90 মাইনাস এক্সটি 10 পয়সা দিয়ে 90 মাইনাস এক্স বাই 10 টাকা। ঠিক আছে, তাহলে প্রশ্নানুসারে এক্স বাই 20 প্লাস 90 মাইনাস এক্স বাই 10 সমান সমান 7 টাকা, কারণ দুটো মূল্য মোট হচ্ছে 7 টাকা আছে। তাহলে এবার এটা এদিকে লসাগু করলে 20 এক্স আর এটা হবে 180 মাইনাস 2x সমান সমান 7, তাহলে 180 মাইনাস এক্স সমান সমান 140, তাহলে এক্স সমান সমান 40, তাহলে 5 পয়সার মুদ্রার সংখ্যা 40টি, উত্তর 3।
আচ্ছা, পরের অঙ্ক বলেছে আর 0, 1, 9 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে আর এর ক্ষুদ্রতম মান নির্ণয় করো। ঠিক আছে, এবার দেখো 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি। ধরি একটা সংখ্যা, ধরো 2, 3, 4, 5, 6, 7, এটা 11 দ্বারা বিভাজ্য কিনা। এই 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে একটি সংখ্যার জোড় স্থানের অঙ্কগুলোর সমষ্টি এবং বিজোড় স্থানের অঙ্কগুলোর সমষ্টির বিয়োগফল যদি 0 অথবা 11 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। কেমন? ধরো দেখো বিজোড় স্থানের অঙ্কগুলো কী কী না, 2, 4, 6, তাহলে এর যোগ কত? 6 4 10 আর 2 12। আর বিজোড় স্থানে জোড় স্থানে অবস্থিত সংখ্যাগুলির যোগফল 3, 5, 7, তাহলে 7 5 12 আর 3 15। তাহলে এই দুটোর বিয়োগফল যদি 0 অথবা অথবা 11 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা হয় তবে সেটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে কত আসছে দেখো, 3 মাইনাস, তাহলে 0ও নয় আর 3 11 দ্বারা বিভাজ্যও নয়, অতএব এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এখানে তাই করি, তাহলে আমাকে সংখ্যাটা কি বলে দিয়েছে? আমাকে সংখ্যাটা বলে দিয়েছে আর 0, 1, 9। তাহলে দেখো বিজোড় স্থানের সংখ্যা আর 1 আর জোড় স্থানের সংখ্যা 0 আর 9। তাহলে এর সমষ্টি কত? আর প্লাস 1, আর জোড় স্থানের অঙ্কগুলোর সমষ্টি 0 + 9। এই দুটোর বিয়োগফল কত হবে? আর প্লাস 1 হলো আর -9। তাহলে করলে আর -8। তাহলে এইটা সমান সমান 0 হতে হবে। তাহলে এখানে 8 সমান সমান 8 হবে। তাহলে উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 12-র প্রথম 20টি গুণিতকের গড় কত। তাহলে 12-র প্রথম গুণিতক কত? 12-র প্রথম গুণিতক 12, আর 12-র শেষ গুণিতক কত? 12-র 20তম গুণিতক হবে 12 গুণ 20 সমান সমান 240। তাহলে গড় কত হবে? না, গড় হবে প্রথম গুণিতক প্লাস শেষ গুণিতক বাই 2, তাহলে 252/2, তাহলে 126। উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি 2 sec স্কোয়ার থিটা মাইনাস 9 sec থিটা প্লাস 7 সমান সমান 0 হয় তবে cos স্কোয়ার থিটা প্লাস sec স্কোয়ার থিটা মান কত। তাহলে আমরা লিখি কত না 2 sec স্কোয়ার থিটা মাইনাস 9 sec থিটা প্লাস 7 সমান সমান 0। তাহলে এটা মিডিল টার্ম করে দিই। মিডিল টার্ম করলে 2 sec স্কোয়ার থিটা মাইনাস 7 sec থিটা প্লাস মাইনাস 2 sec থিটা প্লাস 7 সমান সমান 0। তাহলে এটাকে মিডিল টার্ম করলে হবে হচ্ছে 2 sec থিটা মাইনাস 7 আর sec থিটা মাইনাস 1 সমান সমান 0। তাহলে sec থিটা সমান সমান 7/2 মানে 3.5, আরেকটা হবে sec থিটা সমান সমান 1। তাহলে sec থিটার মান কখনো 3.5 হতে পারে না, তাহলে এটা বাদ। তাহলে sec থিটার মান 1। এবার কিসের মান বার করতে বলেছে? বার করতে বলেছে cos স্কোয়ার থিটা প্লাস sec স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে cos মানে কি? cos মানে 1/sec, তাহলে 1/sec স্কোয়ার থিটা প্লাস sec স্কোয়ার থিটা। তাহলে সেকের মান 1, তাহলে 1/1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে 1 + 1 সমান সমান 2। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে এর আয় বি এর থেকে 25% বেশি এবং সি এর আয় এ এবং বি এর আয়ের যোগফলের থেকে 65% কম। তাহলে সি এর আয় এর আয়ের থেকে কত শতাংশ কম? আচ্ছা, কি বলেছে প্রথমে না, এর আয় বি এর আয়ের থেকে 25% বেশি। তাহলে ধরি বি এর আয় হচ্ছে 100 টাকা, তাহলে এর আয় কত হবে? এর আয় 25% বেশি মানে 125 টাকা। এবার কি বলেছে? সি এর আয় এ এবং বি এর আয়ের যোগফলের থেকে 65% কম। তাহলে এ আর বি এর আয়ের যোগফল কত? 100 + 125 225। তাহলে এর থেকে 65% কম, তার মানে কি এর 35% হচ্ছে সি এর আয়। তাহলে এটা হচ্ছে সি এর আয়। তাহলে এটা 9 × 25 225 আর 4 × 25 100। 9 × 35 মানে হচ্ছে 315/4। তাহলে সি এর আয় হচ্ছে 315/4। এবার কি বলেছে না, সি এর আয় এর আয়ের থেকে কত কম। তাহলে সি এর আয় এর আয়ের থেকে কত কম? তাহলে এর আয় 125, তার সি এর আয় হচ্ছে 315/4। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে?
500 মাইনাস 315 মানে হচ্ছে 185/4। তাহলে সি এর আয় এ এর আয়ের থেকে কত কম না 185/4 টাকা কম, তাহলে থেকে কম বলেছে এ এর আয়ের থেকে, তাহলে বাই এ এর আয় 125। এবার কি বলেছে না কত শতাংশ কম, তাহলে ইন্টু 100। তাহলে কাটাকাটি করি, 4 25 100, 5 25 125, 5 37 185, তাহলে 37% কম, উত্তর 4। আচ্ছা পরের অঙ্ক বলেছে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 64c স্কোয়ার প্লাস 16c প্লাস 3 সমান সমান 2 ইন্টু এ প্লাস বি হয়, তবে 4a⁻7 প্লাস b⁻7 প্লাস 8c স্কোয়ার সমান সমান কত। তাহলে দেখো যেটা বার করতে বলেছে সেটা দেখো 4a⁻7 প্লাস b⁻7 প্লাস c স্কোয়ার। তার মানে দেখো এটার কোনো নির্দিষ্ট কোনো ফর্মুলা হচ্ছে না, তার মানে এটাই বোঝা যাচ্ছে এর মান বার করতে গেলে প্রত্যেকটার মান আলাদা আলাদা করে লাগবে। এবার তাহলে আমি সংখ্যা যেটা রাশিটা দিয়েছে লিখে নিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 64c স্কোয়ার প্লাস 16c প্লাস 3 সমান সমান 2 ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, তাহলে পরের লাইন করছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 64c স্কোয়ার প্লাস 16c প্লাস 3 প্লাস 2a, না 2aটা এদিকে নিয়ে আসবো, এটা হবে -2a মাইনাস 2b সমান সমান 0। ঠিক আছে, এবার এই 3কে আমি 1 প্লাস 1 প্লাস 1 করে নিলাম, তাহলে পরের লাইনে কী লিখছি দেখো, এ স্কোয়ার -2a প্লাস 1, তার মানে এটা নিলাম, এখান থেকে -2a নিলাম, একটা 1 নিলাম, তারপর এটা লিখছি বি স্কোয়ার -2b প্লাস 1, তার মানে বি স্কোয়ার নিলাম -2b নিলাম আর একটা 1 নিলাম, আর তাহলে পড়ে আছে দেখো 64c স্কোয়ার প্লাস 16c প্লাস 1 সমান সমান 0। তাহলে দেখো প্রথম রাশিটা কী হচ্ছে, a-1 তার হোল স্কোয়ার b-1 তার হোল স্কোয়ার আর 8c প্লাস 1 তার হোল স্কোয়ার সমান সমান 0। তাহলে কী হচ্ছে দেখো, যদি পরপর কতগুলো রাশির বর্গের সমষ্টি শূন্য হয় তাহলে প্রত্যেকটি রাশির আলাদা আলাদা করে শূন্য হতে হবে। তাহলে দেখো এখানে বলেছে a-1 হোল স্কোয়ার b-1 হোল স্কোয়ার আর 8c প্লাস 1 হোল স্কোয়ার, তাহলে এই তিনটে রাশির বর্গের সমষ্টি শূন্য, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা করে শূন্য, তাহলে a-1 সমান সমান 0, a সমান সমান 1, b-1 সমান সমান 0, তাহলে b সমান সমান 1 আর 8c প্লাস 1 সমান সমান 0, তাহলে c সমান সমান -1/8। এবার এটাই এখানে বসিয়ে দেবো, কার মান বার করতে বলেছে না 4a⁻7 প্লাস b⁻7 প্লাস 8c⁻8 স্কোয়ার। তাহলে এর মান 1, তাহলে a⁻7 মানে 1 মানে 4, b⁻7 b এর মান 1 মানে 1 আর 8c স্কোয়ার, তাহলে 8c এর মান -1/8 তার হোল স্কোয়ার, তাহলে 5 প্লাস 8 গুণ 1 64 কেটে গেলে 1 8, তাহলে 5 প্লাস 1 8 মানে 5 পূর্ণ 1 8, উত্তর 4। আচ্ছা পরের অঙ্ক বলেছে নৌকার প্রতিকূলে গতিবেগ 40 কিমি প্রতি ঘন্টা এবং স্থির জলে নৌকার গতিবেগ 55 কিমি প্রতি ঘন্টা, বলেছে নৌকার অনুকূলের গতিবেগ কত। তাহলে দেখো স্থির জলে নৌকার গতিবেগ সমান সমান আমরা একটা ফর্মুলা জানি কি বলতো, অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ বাই 2। ঠিক আছে, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত বলে দিয়েছে, স্থির জলে নৌকার গতিবেগ বলে দিয়েছে 55, আর অনুকূলে বেগ আমাকে বার করতে হবে, অনুকূলে বেগ বার করতে হবে, প্লাস প্রতিকূলের বেগ কত বলে দিয়েছে, প্রতিকূলের বেগ বলে দিয়েছে 40/2, তাহলে অতএব অনুকূলে বেগ সমান সমান 110 মাইনাস 40 70, তাহলে উত্তর 2।
আচ্ছা, পরের অঙ্ক বলেছে পিতা এবং তার পুত্রের বর্তমান বয়সের যোগফল হলো 94 বছর। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 2:1। 10 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত হবে? দেখো, 8 বছর আগে দুজনের বয়সের অনুপাত কত ছিল? 2:1। তাহলে ধরি পিতার বয়স, পিতা মানে ফাদার, 2x, আর সন ছেলে বয়স হচ্ছে x। 8 বছর আগে যেহেতু 2:1 ছিল, তাহলে 8 বছর পরে পিতার বয়স হয়েছে, 8 বছর পর পিতার বয়স মানে বর্তমানে পিতার বয়স হয়েছে 2x + 8, আর পুত্রের বয়স হয়েছে x + 8, কারণ 8 বছর আগে তাদের বয়সের সঙ্গে 8 যোগ করে দিলাম। তাহলে এটা হচ্ছে তাহলে বর্তমান দুজনের বয়স। এবার কি বলেছে? দুজনের বর্তমান বয়সের যোগফল 94। তাহলে এই দুটোর যোগফল সমান সমান 94। তাহলে 3x সমান সমান 94 মাইনাস 16 সমান সমান 78। তাহলে x সমান সমান 78/3 সমান সমান 26। তাহলে 8 বছর আগে পুত্রের বয়স ছিল 26, তাহলে পিতার বয়স ডবল ছিল 52। এবার দেখো, বর্তমানে পিতার বয়স এর সঙ্গে 8 যোগ হবে, 52 আর 8 হচ্ছে 60, আর বর্তমানে পুত্রের বয়স 26 আর 8 হচ্ছে 34 বছর। এবার কি বলেছে? 10 বছর পর, 10 বছর পরে পিতার বয়স হবে 70 আর পুত্রের বয়স হবে 44। তাহলে তাদের অনুপাত কত? এটা 2 দিয়ে কাটলে 35:22, উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে মান নির্ণয় করো। 98 স্কোয়ার মাইনাস 97 স্কোয়ার প্লাস 96 স্কোয়ার মাইনাস 95 স্কোয়ার প্লাস 94 স্কোয়ার মাইনাস 93 স্কোয়ার প্লাস ডট ডট 12 স্কোয়ার মাইনাস 11 স্কোয়ার। তাহলে এটা কি করে করব না? প্রথমে অঙ্কটা বলেছে 98 স্কোয়ার মাইনাস 97 স্কোয়ার প্লাস 96 স্কোয়ার মাইনাস 95 স্কোয়ার প্লাস 94 স্কোয়ার মাইনাস 93 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস 12 স্কোয়ার মাইনাস 11 স্কোয়ার। তাহলে দেখো, এই দুটো হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে a প্লাস b, a মাইনাস b। তাহলে 98 প্লাস 97, 98 মাইনাস 97, পরেরটাও এই দুটো তাই। তাহলে 96 প্লাস 95, 96 মাইনাস 95, তারপরেরটা এই দুটোও তাই। 94 প্লাস 93, 94 মাইনাস 93, তারপরে এই দুটোও তাই, প্লাস ডট ডট 12 প্লাস 11/12 মাইনাস 11। ঠিক আছে, দেখো এটা 1, তাহলে 98 প্লাস 97 প্লাস 96 প্লাস 95, এটাও 1। 94 প্লাস 93 প্লাস ডট ডট প্লাস 12 প্লাস 11। তাহলে দেখো, এটা একটা এপি সিরিজ, যার কতগুলি পদ আছে না? পদ হচ্ছে 98 মাইনাস 11 প্লাস 1, তাহলে সমান সমান 88টি। এই প্লাস 1 কেন করলাম না? 98 থেকে 11 বাদ দিলাম, কিন্তু দেখো এখানে আগে 11ও এর মধ্যে রয়েছে, 98 এর মধ্যে রয়েছে, যেহেতু দুটোই আছে সেই জন্য এই একটা যোগ করতে হয় পদ সংখ্যা নির্ণয় করতে গেলে। তাহলে এখানে n সমান সমান হলো 88, আর প্রথম পদ কত না? a সমান সমান এখানে হচ্ছে 98, আর l সমান সমান কত? l সমান সমান 11। তাহলে এর মান কত হবে? এর মান হবে হচ্ছে n/2 ইন্টু a প্লাস এল। তাহলে n কত? 88/2, এ হচ্ছে 98 প্লাস 11, তাহলে 44 গুণ 109 সমান সমান 4796, উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে মোহিত এবং প্রকাশের মাসিক আয়ের অনুপাত 2:3, তাদের মাসিক ব্যয়ের অনুপাত 3:5। প্রত্যেকে যদি প্রতি মাসে 5000 টাকা সঞ্চয় করে, তাহলে মোহিত এবং প্রকাশের মাসিক আয়ের যোগফল কত? তাহলে মোহিত আর প্রকাশ, তাদের বলেছে আয়ের অনুপাত 2:3। তাহলে ধরি মোহিতের আয় 2x, প্রকাশের আয় 3x। এবার বলে যে ব্যয়ের অনুপাত 3:5, ধরি মোহিতের ব্যয় 3y, প্রকাশের ব্যয় 5y। এবার বলে যে দুজনাই 5000 টাকা করে সঞ্চয় করে, তাহলে এক্ষেত্রে মোহিতের ক্ষেত্রে সমীকরণটা কী হবে না? 2x মাইনাস 3y সমান সমান 5000,
আর প্রকাশের ক্ষেত্রে সমীকরণটা কী হবে? প্রকাশের ক্ষেত্রে হবে যে 3x মাইনাস 5y সমান সমান 5000। এইবার দেখো ওয়াইটা যদি কাটতে যাই, এটাকে 5 দিয়ে গুণ করব, এটাকে 3 দিয়ে গুণ করব। তাহলে এটা 5 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10x মাইনাস 3 5 15y সমান সমান 5 5 25,000। আর এটা 3 দিয়ে গুণ করলে 3 3 9x মাইনাস 3 5 15y সমান সমান 3 5 15,000। এবার যদি বিয়োগ করে দিই, এটা কেটে যাবে, x সমান সমান 10,000। ঠিক আছে, তাহলে এবার কি বলেছে? মোহিত এবং প্রকাশের মাসিক আয়ের যোগফল কত? তাহলে মাসিক আয়ের যোগফল মোহিতের 2x আর 3x 5x, 5x হচ্ছে x যদি 10,000 হয়, 5x 50,000। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 14 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তে বৃহত্তম যে বর্গক্ষেত্রটি অঙ্কন করা যায় তার ক্ষেত্রফল কত? তাহলে একটা বৃত্তের মধ্যে বৃহত্তম যে বর্গক্ষেত্র অঙ্কন করা যায় সেই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান বলেছে 14 সেমি। তাহলে ডি সমান সমান কত? ব্যাস হচ্ছে 14 গুণ 2 28 সেমি। তাহলে এটাই হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। এবার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এ সেমি ধরি, কর্ণ কত? a√2। তাহলে a√2 সমান সমান 28। তাহলে এ সমান সমান কত? 28/√2। এবার বলেছে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? a স্কোয়ার। তাহলে a স্কোয়ার কত হবে? 28/√2 তার হোল স্কোয়ার। তার মানে 28 গুণ 28/2, 2 কাটলে 14, আর 28 গুণ 14 হচ্ছে 392। উত্তর 1।